হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন ওয়েট করছো, করে দাও না এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার হয়ে যাও না আমার ফ্রেন্ড প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো দেখো, ছাদে এসেছিলাম বালিশটা রোদে দিতে, প্রচণ্ড ঘাড়ে ব্যথা। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই ছাদ থেকে ভিউটা কেমন লাগে। আর আজকে ভাবছিলাম ছাদের ঘরটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি ছাদের ঘরে কি কি আছে। দেখো, আমি বলেছিলাম না যে রুমে জল থাকে। অ্যাকচুয়ালি দেখো, এটা তো মানে বেড়ার ঘর, বুঝলে না? আর ফ্লোরটা তো উঁচু না, মানে আমরা তো এটা পার্মানেন্ট করিনি। এখানে 3 তলা হবে, ঠিক আছে? আমাদের 4 তলা পর্যন্ত ফাউন্ডেশন আছে। এমনি তো বাবা 8 তলা দিয়েছে, কারণ যেন বেসটা শক্ত হয় বলে 8 তলা ফাউন্ডেশন দিয়েছে। বাট 4 তলা পর্যন্ত আমাদের উঠানোর পারমিশন আছে উপর দিয়ে, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে কথা। আমাদের নিচ বানাতে আমার বাবা বলে আমার আধা টাকা, জীবনের আধা টাকা শেষ হয়ে গেছে আমার, মানে খালি বেস বানাতে গিয়ে, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। তো খুব একটু তাড়াবো কি বাইরে বাইরে দাঁড়িয়ে মানে ব্লগ করা যায় না, ঠিক আছে? রোদ লাগে তো। আর সেই ফোনটা শেক হতে থাকে। আমার বেশি গরমও সহ্য হয় না, কি জানি এটা ভগবান কি একটা মোমের পুতুল বানিয়েছে। না গরম সহ্য হয়, না ঠান্ডা সহ্য হয়, কিছুই সহ্য হয় না। আর এই দেখো জল কিরকম জমে আছে, দেখেছো? শুধু এই জায়গাটাই এখন পরিষ্কার থাকে। তো ঠিক করাবো, ঠিক আছে? ওপরটা ঠিক করাবো। এরপর নিচে এসে রান্নাবান্না সেরে নিয়েছি। তো দেখো এত গরম মানে ছিল কি বলবো, ধোঁয়া উঠছে দেখো এরকম। এ দেখো ভাত, মিষ্টি কুমড়োর বটি, সাথে শশা আর মুগ ডাল করেছি। তোমরা তো জানোই আমাদের ঘরে মুগ ডাল বেশি টমেটো দিয়ে হয়। আর আলু পটলের ঝোল আর চাটনি তো করাই থাকে ফ্রিজে, তো রোজ রোজ করতে হয় না আমাদের। তো এটাই হচ্ছে আজকের রান্না। আর শরীরটা আমার ভালো না, আমি রান্নাই করব না ভাবছিলাম। মা বলেছিল শুধু সেদ্ধ ভাত করে নে, তাও ভাবলাম না করে নিই। এরপর দেখো এই যে এটা নিয়ে এসেছিলাম মন্দিরে দেবো বলে, তো দিতে যাচ্ছি। তো ভয়েস ওভার দেওয়ার কারণ হচ্ছে এখানে মানে গান হচ্ছে, ঠিক আছে? আমার তো এমনি মানে অনেক কপিরাইট, ঠিক আছে? তার উপরে যদি মনিটাইজ হতে প্রবলেম হয়, কারণ আমাকে অনেকেই বলেছে এরপর কিন্তু মনিটাইজ হতে প্রবলেম হয়ে যাবে, এত বেশি গান দিয়ে দাও তুমি। আর এখানে না, এই যে এই ভদ্রমহিলা লাল ড্রেস পরে এসেছিলো আর দুটো শিংওয়ালা গরু একদম পাগল হয়ে গেছে, জানো? আমি তাও ভাবছিলাম যে হয়তো ভদ্রমহিলা সরে গেছে, এখন মানে কিছু প্রবলেম হবে না। কিন্তু এরপর দেখছি আমাকেও মারতে আসছে। একটা ছেলেকে তো মানে এই যে 6-এ পড়ে, একটা বাচ্চা ছেলে, এরকম 6-7-এ পড়ে হয়তো, ওকে তো মানে একদম দিয়েছে শিং দিয়ে একটা গুঁতো। কষ্ট লেগে গেছে, ভয় পেয়ে গেছে ছেলেটা। আর এখানে যারা যারা ছিল খুব ভয় পাচ্ছিল। আমি তো দৌড়ে মন্দিরের ভেতরে ঢুকে গেছি। আমার মানে ইচ্ছে ছিল না, মানে ভেবেছিলাম বাইরের থেকেই দিয়ে চলে আসব। কিন্তু ঢুকেছি যখন, তো ভাবলাম যে শনি ঠাকুরের বর্তে, তো ওনাকেও উইশ করে দিই। আর তোমাদের সাথেও বাইরের থেকেই ভাবছিলাম শেয়ার করব, বাট ঢুকেছি যখন তো ভাবলাম যে স্পেশালি তোমাদের জন্য একটু ব্লগ করে নিয়ে আসি ভেতর থেকে, তাহলে তোমরাও একটু হ্যাপি বার্থডে জানিয়ে দেবে। তো তোমরা কি মন্দিরে গেছিলে আজকে? কারণ আজকে কিন্তু শনি চতুর্থী ছিল, মানে শনি ঠাকুরের বার্থডে ছিল। হ্যাঁ, শোনা যায় না তো। ও না করলো কবে, তারপরে দেখি নিজেই একা একা স্প্রে করতেছে। মিথ্যা লোক গেলাম যে স্প্রে করে এমনি করে দিয়া দিতেছি। তারপরে একবার মানে শুইছে, শোয়ার পরে দেখে ঘুম হইতেছে না। উঠটা বাথরুম করে কর, মা আমি যদি আজকে মজা যাই আমার গিয়া দেখো, বুঝছো? ওখানে পরে কিন্তু আমি ঘুমাই। ওর বাবা কাছে শোনা শোয়ার পরে তুমি শুইব। আমি ঠিক আছে, কেন উনি উনি জানের টুকরা, বুঝছো না? তারপরে গিয়া আমি কইছি যে দেখি ঘুমাইতেছে। একবার গেছি, আমি বললাম শোনা অসুবিধা হইলে আমি সোপাইছি, করেন না। তারপর কি আমি মোবাইল করতে করতে মোবাইল কোনখানে ফালাই, একটা মোবাইলে চার্জও ছিল না, সুইচ অফ হয়ে গেছে। খাইলে আমি ঘরে আসলাম না তো। কই ছিলে? কালকে তোমার বাড়ি যেতেছিলাম, পরে রাজুদা রাস্তার থেকে পেয়ে নিয়ে চলে গেছে ওদের বাড়িতে আমাদেরকে। ভালো হয়েছে যাইনি।
আর তোমাদের এখানে ভিড়ও ছিল, অত দিনে গিয়ে 2-3টা কাস্টমার দেখেছি কালকে খাচ্ছে, কি জানি 3টা ছেলে খাচ্ছে। আমি তো দেখিও না, আমি তো কোনো ছেলে পেলেও দেখি না। যাই হোক, কালকে তো মরে যেতেছিলাম বুঝেছো। কালকে রাত্রে মানে কালকে দিনের বেলা থেকেই খুব ঘাড়ে ব্যথা, ঠিক আছে। মানে দেখবে ঘাড়ে ঠাড়ে ব্যথা করলে মুড ভালো থাকে না, সর্দি কাশি হলে দেখবে শরীরটা ম্যাচ ম্যাচ করে ভালো লাগে না। আর এখানে তো পুরো আমার এই সাইডটা এত ফুলে গেছে, মানে কি বলবো। রাত্রেবেলা ঘুমোতে পারছি না, 4:30 পর্যন্ত তো কাজ করেছি। এখন কি কাজ করেছি তোমাদেরকে আর বোঝাতে হবে না, তোমরা বুঝতেই পারো যে আমি কি কাজ করি রাত্রেবেলা। তো এরপর আমি যখন শুয়েছি 4:30টার সময়, তখন মানে কাজ করে আমার সঙ্গে সঙ্গে ঘুমোতে ইচ্ছে করে না, সত্যি কথা যেটা, কাজ ছেড়েই যে ঘুমিয়ে গেছি এরকম না। আমি একটু ইনস্টাগ্রাম করেছি, কারণ এত কাজের প্রেশার নিয়ে আমি ঘুমাতে পারি না। আমি আগেও বলেছি, যখন আমার বেশি কাজ থাকে পরের দিন, আমার ব্রেন ডিসাইড করে যে ঘুমের মধ্যে, আমি না কিন্তু এটা ঘুমের মধ্যে আমার ব্রেন ডিসাইড করে যে আমি কোনটার পর কোনটা করলে গিয়ে কাজটা ইজি হয়ে যাবে। মানে এত ওয়ার্কলোড নিয়ে আমার ঘুমাতে ইচ্ছে করে না বলে আমি সবসময় একটু ফোন টোন ঘেটে তারপর ঘুমাই। কাজ সেরেই ঘুমিয়ে গেলে আমি ব্লগ দেখতে থাকি, স্বপ্নে রেসিপি দেখতে থাকি, কমেন্টসে রিপ্লাই করতে থাকি। তো এরকম স্বপ্ন দেখতে আমার ভালো লাগে না, ঠিক আছে। তো তাই আমি একটু ইনস্টাগ্রাম করে তারপর ঘুমাই, বা ধরুন কিছু ফেসবুক করলাম, ঠিক আছে। আমার ফেসবুক করতে খুব একটা ভালো লাগে না, আগে আমার খুব নেশা ছিল, এখন আমি অনলাইনে হই না। আমার নোটিফিকেশন যদি আসে কারো কিছু পোস্ট করেছে, তাহলে আমি নোটিফিকেশন থেকে যাই, গিয়ে জাস্ট লাইক করে চলে আসি, আর দেখলে দেখি, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে ঘাড়ে ব্যথার কথা। তো সব থেকে প্রথম তো কি বলবো, রাত্রেবেলা 4:30টার সময় ঘুমিয়েছি, ঘুমানোর পরে দেখছি ঘুম পাচ্ছে না, আমি শ্বাস নিতে পারছি না, আর উঠে যে বসবো, উঠেও বসতে পারছি না, এতটা ব্যথা বেড়ে গেছে। তো উঠে বসার পর মানে কোনো রকম উঠে বসেছি, বসে দেখছি না শ্বাসটা ব্লক হয়ে গেছে আর কি। তারপরে একটু বসে শ্বাস নিয়ে আমি বাথরুম গেছি, 5টা বেজে গেছে ততক্ষণ। আমি মাকে বলেছি, তুমি একটু যতক্ষণ জাগা আছো একটু দেখো গিয়ে আমি বেঁচে আছি নাকি, কারণ আমার মনে হচ্ছে আমি মরে যাবো আজকে। মা বলছে, মানে নর্মাল মারা এটাই বলবে, বলছে কি কর সোনা, কি হয়েছে তোর? আমি বলছি না, এত ভয়ের কিছু হয়নি, আমি শ্বাস নিতে পারছি না। তখন বলছে যে তাহলে তুই গ্যাসের ওষুধ খা একটা। আমি বলছি না, এটা গ্যাসের ব্যথা না, আমার ঘাড়ের ব্যথার থেকে পুরো আমার রাইট সাইডটা ব্যথা করছে। এখন রাইট সাইডটা ব্যথা করছে, তবে আমি মানে শুলে শ্বাস নিতে পারছি না, বসলে শ্বাস নিতে পারছি। এখন বসে বসে তো পুরো রাত ঘুমানো যাবে না, তাহলে আরও ঘাড়ে ব্যথা বেড়ে যাবে। তো এখন শুয়ে শুয়ে ঘুমোতে হবে। তো এখন কথা হচ্ছে শুলে আমি শ্বাস নিতে পারছি না। তো আমি যখন এসছি বাথরুম থেকে, তো মা আমার সাথে সাথে এসছে। আসার পর মুভ তো আমি অলরেডি স্প্রে করেছিলাম, আরও মুভ পুরো পিঠে স্প্রে করে দিয়েছে। এই যে এই পুরো বোতলটা শেষ করে দিয়েছে কালকে রাত্রেবেলা, নতুন ছিল, খুলে শেষ করে দিয়েছি। রাজুদার বৌদি দিয়েছিল, 3টে বলেনি আমাদেরকে। তো এখন কথা হচ্ছে যে এরপর তো আমি শুয়েছি, শোয়ার পর আমি মাকে বলেছি একটু তুমি দাঁড়াও, আমি 2বার শ্বাস নিয়ে নিই। আমি সবসময় লেফট সাইডে ঘুরে ঘুমাই, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি কালকে লেফট সাইডে ঘুরে ঘুমাতে পারছি না, রাইট সাইডে ঘুরে ঘুমিয়েছি। তো এখন আমি মাকে বলেছি আমার শ্বাস আসছে না, একটু দাঁড়াও, আমি শ্বাস নিলে তুমি যেও। তারপর আমি 2বার শ্বাস নিয়েছি। তো মা বলছে এক কাজ করি, তুই আর আমি ঘুমিয়ে পড়ি, তুই আজকে আমার সাথে ঘুম। আমি মাকে বলেছি না, আমি এক বিছানায় ঘুমাতে পারবো না। তখন বলছে তাহলে আমি সোফায় ঘুমিয়ে যাই। এখন সোফার ব্যাপারটা হচ্ছে মা আমার থেকে প্রায় 3 ইঞ্চ লম্বা, তো মা কি করে ঘুমাবে, মা আমারই সোফা হয় না, মার কোথা থেকে হবে। তো আমি বলছি না, এত কষ্ট করার দরকার নেই, পরে আমার সারা রাত জেগে থাকতে হবে যে মা পড়ে না যায়, ঠিক আছে, আর একটা টেনশন হয়ে যাবে আমার। আমি বলছি না, তুমি চলে যাও, খালি তুমি যতক্ষণ জায়গা আছো দেখো যে আমি শ্বাস নিচ্ছি কিনা, কারণ যদি শ্বাস ব্লক হয়ে যায় অ্যাটলিস্ট তোমরা আমাকে হসপিটালে নিয়ে যেতে পারবে। তখন বলছে যে মা 3-4বার এসে দেখেছে যে আমি মানে ঘুমিয়েছি নাকি। তো যখন দেখেছে না আমি পুরো ঘুমিয়ে গেছি, শ্বাসও নিতে পারছি, তখন মা গিয়ে ঘুমিয়ে পড়েছে। এখন 8:30টার সময় আবার আমি উঠেছি, এত পেন, ঘুম তো ভালো করে হচ্ছে না। উঠে আবার বলিনি স্প্রে করেছি। এরপর আমি 10:30টার সময় উঠে গেছি, তো আমি উঠে একবারে আবার বলিনি পুরোটা স্প্রে করেছি, করে তারপর বাকি মা বলেছে আমি সব রান্না বান্না করবো, আজকে কিছু করতে হবে না। তো আমি দেখলাম যে আমার বোর লাগে, আমি কি করব, রান্নার কাজটাই আমার আছে, এছাড়া আমার ঘরে কোনো কাজ নেই। তো আমি ভাবলাম যে আমি করবো কি তাহলে, তাই আমি একটু একটু করে রান্নাটা করে নিয়েছি। সবিতা দিয়ে একটু সবজি টবজি কেটে দিয়েছে, আমি রান্না করে নিয়েছি। এখন কথা হচ্ছে মানে এত পেন আমার কোনো দিন হয়নি, মানে আমি শিওর যে কেউ আমার পুতলা বানিয়ে
ওটাতে পিন গুজে রেখেছে, ঠিক আছে, নাহলে এত ব্যথা হওয়ার কথা না। তো না, ঢং করছিলাম, আমি এসবে বিশ্বাস করি না। তবে হয়, যেমন কালকে দোকানে গেছিলাম, গিয়ে দেখছি ভাইটা এরকম দুটো দুটো করে দানা এক করে করে রাখছে। তো আমি ভেবেছি কোনো গাছের টাছের বীজ হবে। তো আমি জিজ্ঞেস করলাম এটা কি, কারণ বিচিগুলোর মধ্যে থেকে দুটো তিনটে এরকম শেকড় বেরিয়ে রয়েছে। তো আমি ভাবলাম এটা হয়তো জলে দিয়ে ফুলে যায়, তারপরে হয়তো গাছ হয় কিছু। তো ও বলছে না, এটার কি জানি নাম বলেছিল, কি জানি বলেছিল, কেমন জানি নামটা না, শুনেই মনে হয় যে দুজনকে এক করার এরকম কিরকম জানি একটা, কি ছিল নামটা, এক কড়া গুটি, জোড়াগুটি, কিছু তো এরকম একটা নাম ছিল। যাই হোক, তো মিলন গুটি, মিলন গুটা, কিছু এরকম টাইপের কিছু ছিল, মিলন গুটি এরকম। তো আমি ওকে জিজ্ঞেস করছি এটা কি করে, দুজনকে এক করে? তখন বলছে হ্যাঁ এটা দুজনকে এক করে। তখন বলছি কি করে করে? তখন বলছে যে এটা আমরা কি করে জানবো, এটা তো ওই যে যারা এগুলো করে ওরা আসে, ওরা নিয়ে যায়, ঠিক আছে। তো বললাম ও আচ্ছা। তো আমি বললাম একটু দেখাই ব্লগে, বলতেই ওরা সব মানে নেই, ওই পার্টেই নেই, ওরা পুরো অপোজিটে চলে গেছে। তো আমি পরে বললাম আরে আসো তোমরা, জিনিসপত্র তো দিয়ে যাও আমাদেরকে। তো আমি এগুলো বিশ্বাস করি না, হয় এরকম করে, নিশ্চয়ই করে বলে এগুলো পাওয়া যায়। আমি বিশ্বাস করি যে যদি মানুষ থাকে তো ভূতও নিশ্চয়ই আছে, আর যদি ঠাকুর থাকে তাহলে রাক্ষসও নিশ্চয়ই আছে, ঠিক আছে। তো যদি ভালো কিছু হয় তাহলে খারাপ কিছু আছে, তন্ত্রমন্ত্র আছে, আমি বিশ্বাস করি। কিন্তু আমি পার্সোনালি ফিল করি যে কাউকে এরকম মানে নিয়ে আসা উচিত না, ঠিক আছে। ধরুন আমাকে কেউ ভালোবাসছে না, আমি ওকে টেনে নিয়ে আসলাম, তো ঠিক আছে, হয়তো আমার সাথে থাকলো, এটা তো ওকে বেঁধে রাখা, কারণ ও আমার সাথে থাকতে চায় না, আমি ওকে জোর করে এনে রাখলাম। তো আমার মনে হয় যে আমার সাথে থাকতে চায় না ওকে আমার সাথে রাখা উচিত না, যেটা আমি পার্সোনালি ফিল করি। তোমরা কি ফিল করো আমাকে বলো, কারণ আমার মনে হয় যে আমাকে ভালোবাসে না, আমি ওর সাথে কেন থাকবো? ঠিক আছে, আমি আজকে আমি আমার যেমন মানে আমি মনে করি যে আমি যাকে ভালোবাসি আমি ওর সঙ্গে থাকতে ভালোবাসবো বেশি। যে আমাকে ভালোবাসে ও আমাকে কতদিন ভালোবাসবে এটার তো কোনো গ্যারেন্টি নেই, কিন্তু আমি যাকে ভালোবাসি ওকে তো আমি সারা জীবন ভালোবাসবো, এটার গ্যারেন্টি আমার কাছে আছে, আর আমি ওকে ভালো রাখবো এটার গ্যারেন্টিও আমার কাছে আছে। কিন্তু কথা হচ্ছে জোর করে আনাটা ঠিক না। ও যদি আমাকে পছন্দ করে তাহলে আমরা দুজন একসাথে থাকলাম, এটার কথা আলাদা। যেমন আমাকে অনেক আগে একবার বলেছিল একজন যে তুমি নিশ্চয়ই আমাকে কিছু করেছো। আমি বলেছি না, আমি যদি করতাম তাহলে তো তুমি আমার সব কথা শুনতে, ফার্স্ট অফ অল এটাই, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে, আমার যদি করার হয় টাকা খরচ করে এই টাইপের জিনিসগুলো কারো উপরে, তাহলে আমি সালমান খানকে কেন করবো না, আমি তোমাকে কেন করবো, ঠিক আছে। ও আমার ছোটবেলার ক্রাশ, আমি ওকেই করবো, ঠিক আছে। যাই হোক, তো আমি বিলিভ করি না যে ভালোবাসায় কাউকে ধরে রাখা উচিত, আমার মনে হয় ভালোবাসায় ছেড়ে দেওয়া উচিত। যদি ওর কাছেও অতটাই আমার মানে মূল্য থাকে তাহলে ও নিশ্চয়ই আমাকে পাওয়ার জন্য আমার কাছে ফিরে আসবে। আর যেগুলো আমার পছন্দ না ও করবে না, যেগুলো ওর পছন্দ না নিশ্চয়ই আমিও করব না, ঠিক আছে। তো এরকমই হয় ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং, লয়্যালটি, আর সাথে ট্রাস্ট তো থাকতেই হবে অবশ্যই। ট্রাস্ট আমি মানে আমি মনে করি ট্রাস্ট থাকাটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার। তো আমি যাকে ভালোবাসবো আমাকে ভালো কম বাসলে হবে, তবে ট্রাস্ট করতে হবে। তো যাই হোক, এইসব নিয়ে অনেক কথা বলে নিয়েছি, তো আজকের ব্লগটা ভাবছি এখানেই শেষ করে দিই। তো আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো। তো আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো থেকো।